বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তৃতীয় মাত্রার মুখোমুখি আজকে পিপসের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। প্রথমে একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে বাংলাদেশ আসলে এই জুলাই আগস্টের এরকম একটা অভ্যুত্থানের পরে অনেক স্বপ্ন, অনেক আত্মত্যাগ, কোন পথে যাচ্ছে? আমরা দেখছি যে বিভাজন, বিভেদ, সংঘাত, এই আশঙ্কাগুলো ক্রমশ বাড়ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কোন পথে আসছে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ষা বিপ্লবের পরে যে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছিলাম, যে আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের উচ্চাভিলাষ দেখতে পেয়েছিলাম, তারা যে ধরনের ভবিষ্যৎ তারা কামনা করছিল বাংলাদেশের জন্যে, সেখান থেকে অনেকটা তারা সরে গেছে। এবং যেভাবে বিভিন্ন ঘটনাবলী এগোচ্ছে বা যেভাবে সমাজে, রাজনীতিতে বা প্রশাসনে বিভিন্ন যেভাবে বিভাজন সৃষ্টি হচ্ছে, তাতে করে মানুষ অনেকেই মনে করছে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো পূরণের পথে তারা যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক, এই জন্য যে অনেক বছর পরে, অনেক ত্যাগের পরে, অনেক স্যাক্রিফাইসের পরে মানুষ একটা সন্ধিক্ষণে এসেছিল যে তারা নূতন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, কিন্তু সেই পথে তারা সঠিকভাবে চলছে বলে তারা মনে করছে না। আপনি নিশ্চয়ই সরকারের কথা বা যারা দায়িত্বে আছেন তাদের কথা ইঙ্গিত করছেন। বিশেষ করে বলতে চাচ্ছি যে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা যেভাবে এগোনোর কথা ছিল, যে গতিতে এগোনোর কথা ছিল, সেভাবে তারা সে পথে তারা যায় নাই। প্রায় 9 মাস অতিক্রম হয়ে গেছে, আমরা দৃশ্যত কোনো অগ্রগতি দেখি নাই। এখন পর্যন্ত কোনো বিচারের কার্যক্রম শুরু করা হয় নাই, হয়তো একটাও চার্জশিট এখন পর্যন্ত দেওয়া হয় নাই। যে সকল যোদ্ধা যারা চিকিৎসার জন্যে অপেক্ষা করছে তাদেরকে সঠিক চিকিৎসা বা সহায়তা প্রদান করা হয় নাই। সমাজের ভিতরে যে ধরনের বিভাজন সৃষ্টি করা হচ্ছে সেগুলোকে বন্ধ করে যে ধরনের সংহতির কথা বলা হয়েছিল শুরুতে, সেটার পরিবর্তে আরও বিভাজন বেড়ে গেছে। এই যে সংহতির কথা বলা হয়েছিল আপনি বলছেন, আমরা দেখলাম যে আনুষ্ঠানিকভাবে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজও প্রয়াসও চলছে। জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে, এর আগে কিছু সংস্কার কমিশন সংস্কার নিয়ে কাজ করেছে, এবং এই ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বশেষ একটি সভায় আপনি নিজেও ছিলেন। সো সেই ঐকমত্যের প্রক্রিয়াটা কতদূর এগুচ্ছে বলে আপনি মনে করছেন? বা যতটুকু জানতে পেরেছি যে তারা রাজনৈতিক দলের সাথে প্রথম পর্বের আলোচনা তারা সম্পন্ন করেছে, এবং যেটা তারা সেখানে যতটুকু বলেছেন যে সেই প্রথম পর্বে আলোচনায় যেগুলো আলাপ হওয়ার কথা ছিল অনেকটা অগ্রগতি হয়েছে। এখন দ্বিতীয় পর্বে আলোচনা হয়তো তারা আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে তারা শুরু করবেন, এবং তারা বলছেন যে প্রথম পর্বের আলোচনায় যেসব বিষয়ে তারা কোনো সংহতি এখনও সম্পন্ন করতে পারে নাই, সেইগুলো হয়তো আবার দ্বিতীয় পর্বে চলে আসবে। বা তাদের আশা হচ্ছে যে জুলাইয়ের ভিতরে একটা জুলাই সনদ প্রকাশ করা, এই লক্ষ্যে তারা এগোচ্ছে। মানে সনদ প্রকাশ করাটাই লক্ষ্য, নাকি আসলে ইন রিয়েল সেন্সে ঐকমত্য প্রতিষ্ঠাটা লক্ষ্য? এটা অনেকটা নির্ভর করবে যে সনদে কি থাকছে। যদি সনদে এমন কোনো কিছু থাকে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে হয়তো ঐকমত্যের পরিবর্তে আরও বিভাজন বেড়ে যাবে। অনেকটা নির্ভর করবে যে সনদ প্রকাশের ব্যাপারে সকল রাজনৈতিক দলের সম্মতি আছে কিনা। এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ রাজনৈতিক দলের মতামতের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে তারা রাজনীতিতে নতুন এবং তাদের নিজের কিছু এজেন্ডা আছে এগুলো প্রকাশ করার ব্যাপারে। সেইভাবে যদি এককভাবে কোনো কিছু প্রকাশ করা হয় সনদে, তাহলে হয়তো সমস্যা শুরু হবে। বা যদি সকলের সম্মতি নিয়ে করা হয়ে থাকে তাহলে হয়তো কিছুটা সংহতির দিকে এগোবে। আমি এইসব প্রসঙ্গে আপনার কাছ থেকে আরও শুনতে চাইব পরে, কিন্তু তার আগে আপনার বিষয়ে যে বিষয়গুলো নিয়ে আপনার মতামত দর্শকরা বেশি শুনতে চাইবেন, সেই বিষয়টু বুঝতে চাই। কালকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা এবং করিডোর বিষয়ে কোনো আপোষ করা হবে না। তো আমি একটু আপনারা বুঝতে চাই যে
গত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে কথা হচ্ছে। সেনাপ্রধান বলেছেন, সরকারের দিক থেকে কিছু কথাবার্তা আমরা শুনেছি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিছু কথা বলেছেন, কিন্তু সেনাবাহিনী বারবার এটা অ্যাসার্ট করবার চেষ্টা করছে তাদের পজিশনটা। আসলে পরিস্থিতিটা কি? পরিস্থিতিটা শুরু হয়েছে যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পরিষ্কার কোনো স্বচ্ছতা আমরা দেখতে পাইনি। পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা কথা বলেছেন, সর্বশেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা কথা বলেছেন। কাজেই এই সব মিলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে নিরাপত্তা উপদেষ্টা যেটাই বলে থাকেন না কেন, উনি কিন্তু করিডোর থেকে সম্পূর্ণ পিছিয়ে যান নাই। বরং বলতে গেলে কথার মারপ্যাচের ভিতরে উনি এখন করিডোর শব্দটা বাদ দিয়ে এখন বলছেন যে মানবিক চ্যানেল স্থাপন করা হবে। আমরা যেটা বুঝতে পারছি যে মানবিক চ্যানেল বলেন বা মানবিক করিডোর বলেন, এখান থেকে যে ধরনের কার্যক্রম হবে সেটা প্রায় একই রকমের কার্যক্রম হবে। এখানে অন্য কোনোভাবে বোঝার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। কেউ কেউ বোঝাবার চেষ্টা করছেন এই ন্যারেটিভটা, যে চ্যানেল এবং মানবিক করিডোরের মধ্যে পার্থক্যটা বোঝাবার চেষ্টা করেছেন, আপনি লক্ষ্য করেছেন কোনো কোনো মহল থেকে সেটা করা হচ্ছে। ডিফারেন্সটা কি আসলে, এবং আসলে কি চাইছে সরকার? আমরা যেটা বুঝি যে মাঠ পর্যায়ে যখন এই কার্যক্রমটা গ্রহণ করা হবে, এই দুটোর ভিতরে কোনো তফাৎ নেই। অনেকে বোঝানোর চেষ্টা করেছেন যে মানবিক চ্যানেল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা ভুল। সেটাকে হয়তো তারা কিছুটা মিশ্রিত করেছেন যে একসময় দোহা ভিত্তিক একটা ইরানকে সাহায্য দেওয়ার জন্য একটা তহবিল গঠন করা হয়েছিল, মানবিক তহবিল, যেখান থেকে ইরানের কিছু সাহায্য তারা দিত, বিভিন্ন মানবিক সাহায্য তারা দিত। সেটা করা হয়েছিল বিশেষ একটা ক্ষেত্রে ইরানকে প্রদান করার জন্য, যেটাকে তারা মানবিক চ্যানেল হিসেবে আখ্যায়িত করেছিল। বাট মাঠ পর্যায়ে যখন জিনিসটা হবে বাংলাদেশের বা মিয়ানমারের ক্ষেত্রে, সেটা মাঠে যেভাবে কাজ করবে সেখানে চ্যানেল বা করিডোরের ভিতরে কোনো তফাৎ নাই। সো এই যে তফাৎ নেই, কিন্তু এই ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং কখনো কখনো আমরা সরকার থেকে শুনছি যে এই বিষয়ে বিস্তারিত কোনো কারোর সঙ্গে কথাবার্তা হয়নি, প্রাথমিক আলোচনা বা কোনো সুনির্দিষ্ট অঙ্গীকারও করা হয়নি। আবার একই সঙ্গে আমরা দেখছি যে এই বিষয় নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নানা রকমের তৎপরতা, নানা রকমের আলোচনাও করছেন, এবং সেনাবাহিনীর দিক থেকে এই বিষয়টা নিয়ে বারবার এক ধরনের সতর্কবার্তা দেবার চেষ্টা করছে। তো এটা কি স্পষ্ট এখন যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে এবং গ্যাপটা বাড়ছে ক্রমশ, যেটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক ধরনের বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে? অবশ্যই আপনি সঠিক বলেছেন যে দুটি জায়গা থেকে ভিন্ন মত প্রকাশ হয়েছে। একটা কথা আপনি খেয়াল করে দেখবেন যে, আবার বলছি কথার মারপ্যাচ, করিডোরের ব্যাপারে আলাপ আলোচনা হয় নাই, বাট বলছেন চ্যানেল স্থাপন করা হবে, এবং চ্যানেল স্থাপন করার জন্য আলাপ আলোচনা হয়েছে। কাজে এখানেও আবার দেখতে পাওয়া যাচ্ছে যে এক ধরনের কথার একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। যেটা বিশেষ করে উদ্বেগের বিষয় হচ্ছে যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য দায়িত্ব আছেন। তাদের মতামত এবং সরকারের মতামতের ভিতরে একটা ভিন্নতা দেখা যাচ্ছে, এবং সেনাপ্রধান বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে। সেটা বলেছেন যে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা বিষয়ক সব একটা সিদ্ধান্ত, বিশেষ করে খুবই স্পর্শকাতর সিদ্ধান্ত, কাজেই সেনাপ্রধান বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকার ছাড়া অন্য কারোর এখানে হাত দেওয়া উচিত হবে না। যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা বলার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এর ব্যাপারে এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা বুঝতে গেলে আমাদেরকে রাখাইনকে বুঝতে হবে, এবং রাখাইন খুবই সেন্সিটিভ একটা, তার যে রাখাইনের অবস্থান, রাখাইনের গুরুত্ব, রাখাইনের বর্তমান পরিস্থিতি কি, সেটা যদি এক্সপ্লেইন করবেন আমাদেরকে আপনি পরিস্থিতিটা। সেটা যদি বলতে চাই আমরা যে রাখাইন মিয়ানমারের একটি অঞ্চল, তবে অন্য যে কোনো অঞ্চলের চাইতে এটার আকার, প্রকৃতি, বন্দোবস্ত সব কিছু ভিন্ন। বর্তমানে সেখানে একটা জটিল গৃহযুদ্ধ লিপ্ত আছে। সেখানে মিয়ানমারের রাষ্ট্রীয় যে বাহিনী তাকমাদো, তার সাথে আরাকান আর্মি যুদ্ধে লিপ্ত আছে, এবং আমরা দেখেছি যে আরাকান আর্মি সেই অঞ্চলের প্রায়
৮০% তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। 20% এখন পর্যন্ত মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতায় আছে। তবে যুদ্ধটা বা সংঘাতটা খুবই জটিল, এবং এই জটিলতার কারণে সেখানে বিপুল প্রাণহানি ঘটছে। এবং আমাদের যেটা আরও লক্ষ্য করার বিষয় হচ্ছে, যেখানে কিন্তু আরাকান আর্মি এবং ঠাকমোরই একমাত্র দুই পক্ষ নয়, এখানে বিভিন্ন জনের, বিভিন্ন দেশের, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ জড়িত আছে। শুরু করতে চাই চীন দিয়ে। চীনের ব্যাপক স্বার্থ এই অঞ্চলে অন্তর্নিহিত আছে। আরাকানের যে ভূকৌশলগত গুরুত্ব বা ভূ রাজনৈতিক যে গুরুত্ব আছে, সেই কারণে চীনের এখানে বড় ধরনের স্বার্থ জড়িয়ে আছে। চীন চাকপিউ নামে একটা জায়গাতে গভীর সমুদ্র বন্দর স্থাপন করেছে, যেটা চীনের নিয়ন্ত্রণে আছে। তাছাড়া চাকপিউ থেকে তারা তাদের জ্বালানি নেওয়ার জন্য পাইপলাইন স্থাপন করে ইউনান পর্যন্ত তারা জ্বালানি নিয়ে যাচ্ছে। আমরা জানি যে চীনের যে পশ্চিমাঞ্চল যেটা আছে চীনের, সেটা জ্বালানির দিক থেকে তাদের বড় ধরনের কমতি বা সমস্যা আছে। কাজে এই জ্বালানির যে পাইপলাইনটা চলে গেছে, সেটা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তার চাইতে বড় কথা হচ্ছে যে চীনের যে জাতীয় জ্বালানি নিরাপত্তা, সেটা অনেকটা নির্ভর করে যে তারা জ্বালানি যেটা আমদানি করে, সেটা মালাকা প্রণালী দিয়ে আমদানি করা হয়। আমরা দেখেছি বা জানি যে মালাকা প্রণালীর যে দৈর্ঘ্যটা আছে সেটা বেশ কম, ন্যারো, অর্থাৎ কোনো সংঘাতের সময় এটা বোঝাই যাচ্ছে এটাকে বন্ধ করে দেবে পশ্চিমা বিশ্ব। কাজে সেটা যদি হয়, তাহলে চীনের জ্বালানি নিরাপত্তা বড়ভাবে বিঘ্নিত হবে। চাকপিউ গভীর সমুদ্র বন্দর স্থাপন করার ফলে তারা এই মালাক্কা প্রণালীকে তারা বাইপাস করে সরাসরি তারা জ্বালানি এখানে নিয়ে আসতে পারছে। কাজে তাদের জ্বালানি নিরাপত্তার জন্য এটা তাদের একটা লাইফ লাইন। এছাড়া চীন এই অঞ্চলে অনেকগুলো স্পেশাল ইকোনমিক জোন তারা স্থাপন করেছে। তৃতীয়টা হচ্ছে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের অধীনে যে 6টি করিডোর আছে, 6টি করিডোরের ভিতরে 2টি হচ্ছে সমুদ্রভিত্তিক করিডোর বা ম্যারিটাইম করিডোর। এই 2টি ম্যারিটাইম করিডোর খুবই গুরুত্বপূর্ণ করিডোর। তার একটি করিডোর এসছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর নামে, সিম্যাক, যেটা ইউনান থেকে সরাসরি চাকপিউতে এসে শেষ হয়েছে। এই করিডোরের মাধ্যমে চীন বঙ্গোপসাগরে তথা ভারত মহাসাগরে তারা প্রবেশ করতে পারছে। এবং যদি মার্কিনীদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেটাকে যদি চীন কাউন্টার করতে চায়, তাহলে তাদের এই ভারত মহাসাগরে যে উপস্থিতি দরকার, সেই উপস্থিতির কারণে এই প্রবেশদ্বারটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই চাকপিউ বন্দর বা রাখাইন প্রদেশ এটা স্বাভাবিক অঞ্চল না চীনের জন্যে, খুবই গুরুত্বপূর্ণ ভূকৌশলগত দিক থেকে, ভূ রাজনৈতিক কারণে। দ্বিতীয়টা হচ্ছে যে ভারতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ স্থান। ভারত তাদের ইন্ডিয়ান নর্থ ইস্টের যে সমস্যা আছে যোগাযোগের, কারণ শিলিগুড়ি করিডোর তাদের যোগাযোগের একমাত্র স্থান নর্থ ইস্টের সাথে, তারা বহুদিন থেকে বিকল্প পথ খুঁজছে। এই বিকল্প পথ তারা খুঁজে বের করেছে হলো কালাদান মাল্টিমোডাল হাইওয়ের মাধ্যমে, যেটা সিটুই বন্দর থেকে শুরু করে কিছুটা নদীপথে, কিছুটা স্থলভাগে গিয়ে তারা মিজোরামে গিয়ে যোগ দেয়। এই পথে তারা ইন্ডিয়ান নর্থ ইস্টে একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করেছে। এবং সেই কালাদান হাইওয়েটা বেশ কিছুদিন থেকে তারা এ ব্যাপারে কাজ করছে। তারা সিটুই বন্দরকে তারা পুনর্নির্মাণ করেছে, এখানে বেশ কয়েক বিলিয়ন ডলার তারা খরচ করেছে। তবে কাজের অগ্রগতি খুব আশানুরূপ নয়, এই কারণে যে আরাকান আর্মির যুদ্ধের কারণে তাদের কাজ বেশ কিছুটা বিঘ্নিত হয়ে গেছে। তবে ইদানিং ভারত আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছে। এই সম্পর্ক গড়ে তোলার কারণে আরাকান আর্মি তাদের এই কালাদান মাল্টিমোডাল হাইওয়েকে আবার নতুন করে নির্মাণ কাজে আবার অগ্রসর হওয়ার জন্যে একটা সম্মতি দিয়েছে। কাজে কাজ আবার শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে। কাজে ভারতের যোগাযোগ মাধ্যম যেটা নর্থ ইস্টের সাথে হচ্ছে, তার কারণে এই কালাদান হাইওয়েটা এখানে অবস্থানের কারণে রাখাইন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া রাশিয়ার সাথে
মিয়ানমারের কেন্দ্রীয় সরকার বা টাকমোডের গভীর যোগাযোগ আছে। বিশেষ করে তাদের সমরাস্ত্র সরবরাহ কারণে রাশিয়ার ওপরে তারা অনেকটা নির্ভরশীল। বিশেষ করে তাদের বিমান বাহিনী বা বিমান সেনাদের জন্য সরবরাহটা সর্বোপরি তারা রাশিয়া থেকে পাচ্ছে। রাশিয়া এই অঞ্চলে অর্থাৎ রাখাইনে বেশ কিছু ইকোনমিক জোন স্থাপন করেছে। তার কারণে রাশিয়ার এখানে বড় ধরনের স্বার্থ জড়িয়ে গেছে। একইভাবে আমরা জানি যে বর্তমান বিশ্বে যে ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা হচ্ছে, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে, তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এই অঞ্চলের দিকে গভীরভাবে তাকিয়ে আছে এবং তাদের প্রধান লক্ষ্য হচ্ছে চীনকে এখান থেকে পিছু হটিয়ে দেওয়া। বিশেষ করে চাকপিউ যে গভীর সমুদ্র বন্দরটা আছে, সেখান থেকে তাদেরকে যদি পিছু হটিয়ে দেওয়া যায়, তাহলে তারা বড় ধরনের একটা অগ্রগতি করতে পারবে এবং চীনের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারবে। এবং মোরলেস সব সুপার পাওয়ারের মধ্যে জি, এবং তাদের চীনের যে বঙ্গোপসাগরে প্রবেশের যে দ্বারটা তারা স্থাপন করেছে, সেটাকে তারা বন্ধ করে দিতে পারবে। কাজেই আমাদের বুঝতে হবে যে এখানে একটা বৈশ্বিক পরাশক্তির দ্বন্দ্ব স্থান স্থাপন হয়েছে। আমরা এই অঞ্চলকে সাধারণ অঞ্চল হিসেবে বুঝে এগোলে হবে না, যে সেখানে কিছু মানবিক প্রয়োজন আছে, আমি মানবিক সাহায্য। আমার প্রশ্ন, যেমন আপনি বলছিলেন যে ভারত আরাকান আর্মির সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করেছে। আমরা বাংলাদেশের ভাষায় অন্তত প্রেস সেক্রেটারির কাছ থেকে চিফ অ্যাডভাইজারে শুনলাম বাংলাদেশও আরাকান আর্মির সঙ্গে এক ধরনের যোগাযোগ স্থাপন করবার চেষ্টা করছে বা এক ধরনের যোগাযোগের মধ্যে আছে। এবং এই যে করিডোর বা চ্যানেল যেটাই বলি না কেন, এটা আসলে কার স্বার্থ শেষ পর্যন্ত রক্ষা করবে? এটা কতটা মানবিক আর কতটা কৌশলগত বেনিফিট কাকে কি দিতে পারে বলে? এখানে আমাদের কোনো স্বার্থ জড়িত নয়। আমি একেবারে পরিষ্কার যে বাংলাদেশের কোনো স্বার্থ এখানে নাই। মানবিকতার তো অনেক দিক আছে। মানবিকতার সেই দিক দেখতে গেলে আমার ভূমিকা না ব্যবহার হবে। আপনি আর্থিক সাহায্য দিয়ে দেন, জাতিসংঘ অন্য দিক থেকে নিয়ে যাক। জাতিসংঘ ইচ্ছা করলে ভারত থেকে চীন রাষ্ট্র দিয়ে এখানে নিয়ে আসতে পারে। চীনের সাথে মিয়ানমারের যে সীমান্ত আছে, সেখান থেকে রাখাইন খুবই কাছাকাছি। কাজেই বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে যাওয়াটায় আমাদের কোনো স্বার্থ জড়িত নয়। বরং আমি বলবো যে কোনো অঞ্চলে যেখানে সংঘাত হয়, বিশেষ করে যেখানে জটিল সংঘাত হতে থাকে, সেই সংঘাতের থেকে পার্শ্ববর্তী যে কোনো দেশ সেটা থেকে দূরে থাকার চেষ্টা করে। বরং এখানে দেখা যাচ্ছে যে আমরা এগিয়ে গিয়ে সেই সংঘাতের সাথে জড়িত হয়ে যেতে পারি। এখানে যে কূটনৈতিক যে জটিলতাটা আসছে, সেটা হচ্ছে যে মিয়ানমার সরকারকে আমরা স্বীকৃতি দেই। সেই কারণে মিয়ানমারের যে সার্বভৌম যে সীমান্ত রেখা আছে, সেটাকে আমরা স্বীকৃতি দেই। আমরা যদি মানবিক সাহায্য নিয়ে তাদের সীমান্ত অতিক্রম করি, যেটাতে মিয়ানমার সরকারের সম্মতি নাই, তাহলে এর আন্তর্জাতিক আইনের এটা পরিপন্থী হবে, লঙ্ঘন হবে। এবং সেটা যদি করা হয়, তাহলে দেখা যাবে অন্য দেশের সার্বভৌমত্ব আমরা লঙ্ঘন করেছি। ভবিষ্যতে কোনো সময় যদি অন্য কোনো দেশ মনে করে যে বাংলাদেশের কোনো গোষ্ঠী তারা অবহেলিত আছে বা তারা কোনো সমস্যায় আছে, এবং তারা যদি পাল্টা করিডোর আমাদের কাছে নিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের বলার কিছু থাকবে না যে আমার সীমানা লঙ্ঘন করে, আমার সীমান্ত অতিক্রম করে, আমার সম্মতি ছাড়া কিভাবে এখানে আসছে। তাহলে সরকার বা সরকারের একটা গোষ্ঠী কেন এই বিষয়ে এত বেশি আগ্রহী? এর মধ্যে আমরা নানা রকমের স্বচ্ছতার একটা বড় অভাব আছে। এবং আমরা কখনো কখনো শুনেছি যে জাতিসংঘ চেয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে আবার কখনো কখনো কেউ কেউ এটাও বলছেন যে তারা চায়নি। এবং সাম্প্রতিককালে এটাও শুনলাম যে জাতিসংঘের একটা টিম সেনাবাহিনীর সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিল, সেই দেখা করবার সুযোগও দেওয়া হয়নি সরকারের দিক থেকে। মানে এত উৎসাহের জায়গাটা কি, কারণটা কি বলে মনে হয়? একটু এখানে আমার মনে হয় যে অন্য দেশের প্রভাব আছে, যেটা আমাদের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। আমি প্রথমেই বলার চেষ্টা করেছি যে এখানে খুবই একটা উঁচু পর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্র স্থাপন হয়েছে। যেই আন্তর্জাতিক যে প্রতিযোগিতা যেটা হচ্ছে বা হতে যাচ্ছে, সেই বলয়ের ভিতরে আমরা কতটুকু জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা সেখানে ঢুকতে পারি, সে ব্যাপারে আমার বড় ধরনের সন্দেহ আছে। এছাড়া আমি বলতে চাই যে এই অঞ্চলটা
অন্যান্য কারণে বেশ জটিলতা আছে। আমরা জানি যে মিয়ানমার থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য আমাদের এখানে আসে, যেমন আমাদের মাদকদ্রব্য আসে, ক্ষুদ্রাস্ত্র আসে, এখান দিয়ে মানব পাচারের একটা বড় একটা রাস্তা স্থাপন হয়েছে। কাজে অনেক সময় দেখা যায় যে করিডোর যখন স্থাপন করা হয় সেটা একমুখী হয় না, সেটা দ্বিমুখী হয়ে যায়। সেটা ফিরতি পথে হয়তো অন্য জিনিস চলে আসে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, করিডোর কোনো সময় কিন্তু বললে মুখে মুখে বললে হয় না, এটাকে স্থাপন করে নিরাপত্তা প্রদান করতে হয়, এবং নিরাপত্তা প্রদান করার জন্য স্থলে প্রদান করতে হয়, আকাশে প্রদান করতে হয়। আমরা জানি যে মিয়ানমারের সশস্ত্র বাহিনী রাখাইন অঞ্চলে আরাকান আর্মির উপর ব্যাপক ধরনের বিমান হামলা করে। তাদের অনুমতি ছাড়া যদি করিডোরে আমরা কোনো কিছু কার্যক্রম চালাই এবং মিয়ানমারের পক্ষ থেকে সেটাকে যদি প্রতিহত করে আক্রমণ করা হয়, তাহলে কিন্তু আমাদের যারা এর দায়িত্ব থাকবেন, আমি বুঝতে পারছি যদি এটা করা হয় তাহলে দায়িত্ব আমাদের সেনাদের উপর দেওয়া হবে, তাদের জানমালের উপর বড় ধরনের নিরাপত্তার হুমকি আসবে। এই দায়িত্বটা কে নেবে? এখানে যদি সরকারের মধ্যে এরকম কোনো মানে সরকারের যারা দায়িত্ব আছেন তাদের মধ্যে এরকম চিন্তা থাকে যে সেনাবাহিনীর যেহেতু এই বিষয়ে উৎসাহ নেই বা আগ্রহ নেই, বা তারা যেহেতু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা যদি মনে করেন অন্যান্য ফোর্সেসকে ব্যবহার করবেন, সে ফর পুলিশকে, বিজিবিকে বা অন্যান্য ফোর্সেসগুলোকে ব্যবহার করতে চান, তারা করে একটা কিছু করবার চেষ্টা করেন। এটা খুব বাস্তবসম্মত হবে না। এ ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য সেনাবাহিনীর সাহায্য লাগবেই। কাজেই অন্য কোনো মানে সংস্থাকে ব্যবহার করে করাটা খুবই বাস্তবসম্মত হবে না, এবং এ ধরনের পদক্ষেপ নেওয়াটা খুবই হঠকারী একটা পদক্ষেপ হবে। আপনি 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 আমাকে যে একটু- ব্যাপারে জি, আরেকটা ব্যাপারে আমি বলতে চাই, প্লিজ। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে সরকারের সাথে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কোনো একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা। আমরা তো দৃশ্যতেই দেখতে পাচ্ছি দূরত্ব সৃষ্টি হচ্ছে। আপনি যে প্রেস কনফারেন্সের কথা বললেন সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান সেদিন যেটা বলেছিলেন সেটা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতিতে আছে, এখানে একটা নাজুক পরিস্থিতি চলছে। আমরা একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতির ভিতর আছি। আমরা একটা বড় ধরনের অভ্যুত্থান উত্তর একটা পরিস্থিতিতে আছি। আমরা জানি যে শেখ হাসিনার 17 বছরের যে ফ্যাসিবাদ চলেছিল এখানে বাংলাদেশে, তার কারণে বাংলাদেশের বেশিরভাগ ইনস্টিটিউশন বা সংস্থা একটা নড়বড়ের পর্যায়ে আছে। কাজে সার্বিকভাবে যদি আপনি পরিস্থিতিটাকে দেখেন তাহলে আমরা একটা খুবই নাজুক পরিস্থিতির ভিতর আছি। এখানে যদি সরকারের সাথে কোনো একটি বিশেষ স্তম্ভর সাথে যদি দূরত্ব সৃষ্টি হয়, এটা কিন্তু খুবই গুরুতর ব্যাপার, এবং জাতীয় স্থিতিশীলতা এবং নিরাপত্তার উপরে বড় ধরনের একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এই কারণে বিশেষ করে বলতে চাই যে আমরা যখন বিশ্বের অনেক দেশে যখন সংঘাত বিশ্লেষণ করেছি, তখন আমরা দেখেছি যে এই ধরনের ছোটোখাটো জিনিস থেকে বড় সংঘাতে চলে যায়। আমরা ইদানিং যদি সুদানের দিকে তাকাই, সেখানে কিন্তু এই ধরনের একটা ছোটোখাটো জিনিস থেকে সেখানে একটা বড় ধরনের গৃহযুদ্ধ তারা লিপ্ত হয়ে গেছে। সেখানে সরকারের সাথে সেই সময় যারা সরকারে ছিল এখনো আছে, তাদের সাথে একটি প্যারামিলিটারি ফোর্সের একটা বড় ধরনের মতামতের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই পুরো জিনিসটার উৎপত্তি। কাজেই এইরকম একটা নাজুক পরিস্থিতির সময়ে আমাদের সকলের উদ্দেশ্য হবে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি বজায় রাখা। কোনো ধরনের বিভেদ, বিশেষ করে স্পর্শকাতর ব্যাপারে কোনোভাবে যাতে এটা ছড়িয়ে না যায় বা এটা বৃদ্ধি না পায়, সেদিকে অবশ্যই আমাদের দৃষ্টি রাখতে হবে, যাতে করে এর থেকে কোনো বড় বিভেদ সৃষ্টি না হয়। আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে আমি বুঝতে চাই, এটা নিয়ে করিডোরে নানা রকমের আলোচনা আছে যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একজনকে নিয়োগ দিয়েছেন, এবং সেটা সেনাবাহিনীর খুব একটা সম্মতি তাতে ছিল না, এবং সেনাপ্রধান যখন দেশে ছিলেন না তখন তাকে নিয়োগটা দেওয়া হয়। সো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদটির গুরুত্ব
এই মুহূর্তে তার প্রয়োজনীয়তা এবং যাকে করা হয়েছে তার আসলে এই বিষয়ে এক্সপার্টিস, নিরাপত্তা সংক্রান্ত বিষয় যদি আপনি মন্তব্য করতে চান, আমি শুনতে চাইবো, দর্শকরা নিশ্চয়ই শুনতে চাইবেন। সাপ্রিয়, প্রথমত হচ্ছে যে এটা বর্তমানে প্রয়োজন আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই কারণে যে এই ধরনের পদ বাংলাদেশে কোনো সময় ছিল না। এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা খুব জরুরি। বাংলাদেশে এই প্রথম আমরা কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পেলাম। কাজেই একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হঠাৎ করে এই ধরনের একটা পদবীর প্রয়োজনীয়তা কেন দেখা দিল সে ব্যাপারে আমি খুব পরিষ্কার নয়। দ্বিতীয়টা হচ্ছে যে মানে কেন বিদেশ থেকে কাউকে নিয়ে এসে করতে হলো সে ব্যাপারেও আমি খুব পরিষ্কার না। কারণ হচ্ছে যে জন্মগতভাবে শুধু বাংলাদেশি হলে অনেক সময় বাস্তবসম্মত অনেক কিছু মাঠ পর্যায়ে অনেক সময় উপলব্ধি করাটা একটু কঠিন হয় যদি আপনি এই দেশে দীর্ঘ সময় না থেকে থাকেন। আপনি জন্মগতভাবে বাংলাদেশি, কিন্তু আপনি বাংলাদেশে হয়তো থাকেন নাই 20-30 বছর। কাজে বাংলাদেশের যে বাস্তব পরিবর্তন মাঠ পর্যায়ে হয়ে গেছে বা মনোজগতে হয়ে গেছে সেগুলো অনেক সময় সঠিকভাবে উপলব্ধি করাটা যে কোনো মানুষের জন্যই কঠিন হয়ে আসবে। সেদিক থেকে খুব আমি পরিষ্কার না যে কেন বিশেষ কাউকে এখানে নিয়োগ দেওয়ার প্রয়োজন হলো। তবে এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত, কাজে সরকার ভালো বুঝবেন যে কেন নিয়োগ দিয়েছে। যাকে নিরাপত্তা উপদেষ্টা করা হলো তাকে এর আগে অন্য একটা পজিশনে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি জানেন যে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। আমি এটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে এটা বাংলাদেশের জন্য এই রোহিঙ্গা ইস্যুটা একটা বড় সমস্যা এবং অবশ্যই তার মানবিক দিক আছে, কিন্তু এর সঙ্গে সিকিউরিটি নানা দিক আছে বাংলাদেশের। এবং সাবেক সরকার প্রধান, সেই পতিত সরকার প্রধান এক সময় স্বীকার করেছেন যেটাও আমাদের নিরাপত্তার সঙ্গেও জড়িত। তো আমি একটু বুঝতে চাই যে এই বিষয়ে কতখানি অগ্রগতি হলো। নানা রকমের রেটোরিক আমরা বিগত সরকারের সময় শুনতে শুনতে অভ্যস্ত, এখনও এক ধরনের নানান রেটোরিকের মধ্যেই আমাদের বসবাস করতে হচ্ছে। বাস্তবতা কি দেখছেন আপনি? এই সমস্যার আদৌ আসলে সমাধান, কার্যকর সমাধান আছে কি না, হবে কি না, সরকারের দিক থেকে সেরকম কোনো উদ্যোগ আপনি দেখেন কি না? না, সমস্যাটা বেশ গুরুতর এবং সমস্যাটা বেশ দীর্ঘায়িত হয়ে গেছে, যেহেতু অনেক বছর থেকে তারা এখানে অবস্থান করছেন এবং সংখ্যাটা আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে গত কয়েক মাসে 1 লাখের উপরে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আরও এসেছে। তাছাড়া আমরা জানি যে এখানে প্রায় প্রতি বছর 40 থেকে 50 হাজার শিশু জন্ম নিচ্ছে। কাজে যেই সংখ্যা রোহিঙ্গা আমাদের এখানে বসবাস করছিল সেই সংখ্যাটা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এর সাথে বিভিন্ন রকম আভ্যন্তরীণ নিরাপত্তা জড়িয়ে গেছে। রোহিঙ্গা ক্যাম্পে আমরা জানি যে বিভিন্ন রকম সমস্যার কারণে মাদক, ক্ষুদ্রাস্ত্র, আঞ্চলিক সংঘাত বিভিন্ন কিছু জড়িয়ে পড়েছে। তাছাড়া আমরা দেখেছি যে আরসা এখান থেকে বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করার জন্য চেষ্টা করেছেও। তাছাড়া জানা গেছে যে টাকমানো এখান থেকে তারা সৈন্য সংগ্রহ করার প্রচেষ্টা করেছে, যারা গিয়ে আবার আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন অন্যান্য দেশের স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন সংগঠন কাজ করেছে, যার সাথে বেশ কিছু উগ্রবাদী সংগঠনেরও নাম শোনা যায়। কাজে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রোহিঙ্গাটা একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। বর্তমানে যে পর্যায়ে আমরা আছি সেটা আভ্যন্তরীণ স্তর অতিক্রম করে আঞ্চলিক পর্যায়ে চলে গেছে। এই কারণে যে আরসা বা অন্যান্য সংগঠন যারা এই ক্যাম্পের বাইরে গিয়েও তারা অভিযান চালাচ্ছে, সেটার কারণে আঞ্চলিক নিরাপত্তার উপর তাদের একটা প্রভাব পড়ছে। রোহিঙ্গা সমস্যাটা শুধু এখন আর মানবিক সমস্যা নয়, এটা একটা আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা, আঞ্চলিক নিরাপত্তার সমস্যা। আমরা বিগত ফ্যাসিবাদ সরকারের সময় শুনেছি যে এটা সমাধানের জন্য তারা বিভিন্ন পদক্ষেপের চেষ্টা করছেন, কোনো অগ্রগতি হয় নাই, কোনো একটা রোহিঙ্গাও ফেরত যায় নাই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখানেও আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতির কথা শুনেছি, কিন্তু বাস্তব পর্যায়ে কার্যত কোনো অগ্রগতি হয়েছে বলে আমরা দেখি নাই। একবার আমরা ব্যাংকক সম্মেলনের পরে শুনলাম যে 1,80,000 রোহিঙ্গার একটা লিস্ট তৈরি করা হচ্ছে, তারা ফেরত চলে যাবে। পরে শুনলাম যে কেউ যায় নাই এবং যাবেও না। আমরা
যখন জাতিসংঘের মহাসচিব এখানে আসলেন তখন একটা উক্তি শুনেছিলাম যে আগামী ঈদ আপনারা দেশে গিয়ে করবেন। সে ধরনের কোনো অগ্রগতির কোনো প্রতিফলন আমরা দেখতে পাই নাই এখন পর্যন্ত। আমরা জানি যে অনেক সময় ভুল ধরনের প্রতিশ্রুতি বা আশা দেওয়া হচ্ছে যে আমরা এখানে মানবিক সাহায্য নিয়ে গেলে তারা আমাদের রোহিঙ্গাকে ফেরত নেবে। এটা সম্পূর্ণ একটা ভুল ভ্রান্ত ধারণা। কারণ আরাকান আর্মির যে ধরনের ঘৃণা রোহিঙ্গাদের প্রতি, সেটা অন্যান্য যে কোনো অঞ্চলে বা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের চাইতে বেশি। এটা আরও বৃদ্ধি পেয়েছে যে আরসা এখান থেকে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের ক্ষয়ক্ষতি করেছে। রোহিঙ্গাদের রিক্রুট করে নিয়ে গিয়ে টাকমাডো তাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে। কাজে রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির দূরত্বটা বা ঘৃণাটা আরও বৃদ্ধি পেয়ে গেছে। এখানে কোনোভাবেই আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকলে রোহিঙ্গা সেখানে ফেরত যেতে পারবে না। কাজে আমাদের যে ভুল ধারণা দেওয়া হচ্ছে সেটা আমি এখানে বলতে চাই যে এই ধরনের ভুল ধারণায় কোনো রোহিঙ্গা সেখানে ফেরত যাবে না। কাজে রোহিঙ্গার সমস্যাটা সমাধানের আমি এখন পর্যন্ত বাস্তবধর্মী কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং সেই অর্থে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতেও এই ইস্যুটাকে খুব প্রধান করে তোলা যায়নি বলে মনে হয়। না, এখন পর্যন্ত যায়নি। এর আগে কিছুটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ যে ধরনের সাহায্যের হাত বাড়িয়েছিল সেটাও আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এবং কমিয়েও দেওয়া হয়েছে। যেমন সাহায্যের পরিমাণ অনেক যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে, অনেকখানি কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণও কমে গেছে, পশ্চিমা বিশ্বের সাহায্যের পরিমাণ কমে গেছে। রোহিঙ্গাদের যে খাদ্য সাহায্যটা পাওয়া যেত সেটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এইটা দিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। কাজে মানবিক দিক থেকে তারা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এবং এটা খুব নতুন কিছু না, স্বাভাবিক ব্যাপার যে কোনো মানবিক সমস্যার যে সাহায্যটা সেটা অন্য জায়গাতে যখন কোনো মানবিক বিপর্যয় ঘটে বা সংঘাত ঘটে সেদিকে বিশ্বের দৃষ্টি সেখানে চলে যায়। রোহিঙ্গা সমস্যা হওয়ার পরে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, ইউক্রেন সৃষ্টি হয়েছে, গাজা সৃষ্টি হয়েছে। কাজেই অনেক সাহায্য সেদিকে চলে গেছে। রোহিঙ্গার সাহায্যটা বর্তমানে অনেক কমে গেছে এবং আমি আশঙ্কা করছি যে এর চাইতেও আরও কমে যেতে পারে। এবং আমরা কূটনৈতিকভাবে যেভাবে আমাদের এটাকে মোবিলাইজ করার প্রয়োজন ছিল সেটাকে আমরা সার্বিকভাবে করতে পারি নাই। সো আপনি প্রধানত যেহেতু নিরাপত্তা নিয়ে কাজ করেন, আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও আপনি কাজ করেন, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো ডিফেন্স পলিসি, সুনির্দিষ্ট কোনো ফরেন পলিসি আপনি দেখতে পান? কোনোটি দেখতে পাই না। বাংলাদেশে কোনো নিরাপত্তা পলিসি আছে বলে আমাদের জানা নেই। এবং পররাষ্ট্র নীতির উপরে যে পলিসির কথা বলা হয় সেটা কোনো পলিসি নয়, এটা কোনো পলিসি হতে পারে না। এবং পলিসি কিন্তু কোনো স্ট্যাটিক ডকুমেন্ট না, এটা ডাইনামিক ডকুমেন্ট, লিভিং ডকুমেন্ট। কাজেই নিরাপত্তা হোক বা পররাষ্ট্র নীতি হোক, এটার উপরে যে পলিসি থাকবে সেটা প্রতিনিয়ত এটাকে আপডেট করতে হবে। সে ধরনের কোনো পদক্ষেপে আমরা দেখতে পাই নাই। পররাষ্ট্রনীতি বা যে প্রতিরক্ষা নীতি হয়, যে জাতীয় নিরাপত্তার যে নীতিগুলো করা হয় সেগুলো কিন্তু আবার গোপন দলিলও না। আপনি গুগল করে যে কোনো দেশের জাতীয় নিরাপত্তার নীতিমালা আপনারা দেখতে পাবেন। এবং সে নীতিমালা শুধু যে সেখানে যে সশস্ত্র বাহিনীর ভূমিকা থাকে তা নয়, এটা রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠনে বিভিন্ন সংস্থার ভূমিকা সেখানে থাকে। কাজেই এটাকে সবাইকে জানাতে হয়, সবাইকে বোঝাতে হয়, সকলের সাথে আলোচনার ভিত্তিতে এটাকে তৈরি করা হয় এবং এটা সময় সময় সেটাকে পরিবর্তন করতে হয়। সে ধরনের কোনো নীতিমালা আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। এবং এই কৌশলগত নীতিমালার যে অভাবটা আছে সেই কারণেই বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন রকম পদক্ষেপ নেয়, যেটা অনেক সময় বোঝা যায় না কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন এই অনেক কিছু থাকতে মানবিক করিডোর এত গুরুত্ব পাচ্ছে কেন। আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে হাজার রকমের সমস্যা আছে। বিশেষ করে একটা অন্তর্বর্তীকালীন সময়ে অনেক রকম গুরুত্বপূর্ণ সমস্যা আছে যেগুলো সমস্যার সমাধান করা উচিত মানুষের কল্যাণে, বাংলাদেশের মানুষের কল্যাণে। আর সর্বোপরি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন বা আমাদের অর্থনৈতিক পরিস্থিতির কথা বলেন, সেগুলো সমস্যার সমাধান করে আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সেইগুলো বাদ দিয়ে আমার কাছে একেবারেই পরিষ্কার না কেন আমরা একটা সমস্যার উপরে এতখানি আমরা মনোনিবেশ করছি বা জাতীয় এত সময় ব্যয় করছি।
এটার কোনো বিশেষ কারণ কি আছে সেটা আমরা জানতে চাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি কারণে করা হচ্ছে এটা। একই সাথে জি প্লিজ। আপনি শুরুতে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে জাতীয় ঐক্যমত যে কাজ করা হচ্ছে সেখানে সংস্কারে কি অগ্রগতি। আমি সেখানে যেটা বলেছিলাম সেটা কিছুটা Please. পুনরাবৃত্তি করতে, আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমাদের যে সীমিত সময় আছে তার ভিতরে বাস্তবসম্মত যে সংস্কারটা করা যায় সেটুকুই আমাদের হাত দেওয়া উচিত। আমাদের এমন কিছু লম্বা কোনো একটা ফিরিস্তির উপরে কাজ করা উচিত না যেটা আমরা বাস্তবসম্মতভাবে করতে পারবো না এই সময়ের ভিতরে। যেহেতু আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্র উত্তরণের জন্যে, মানুষের ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে। এবং আমি সেখানে জোরালো ভাষায় বলেছিলাম যে বাংলাদেশের যে সংবিধান আছে সেটাকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের হাতে থাকে। অনির্বাচিত কোনো কেউ সেটাকে পরিবর্তন করার তাদের কোনো এখতিয়ার বা ক্ষমতা থাকা উচিত না। এবং এটা যদি করা হয় তাহলে এটা এই বর্তমানে যে জটিল পরিস্থিতি আছে সেটাকে আরও জটিলতর করে উঠতে পারে। সমস্যার সমাধান করার চাইতে সমস্যা যদি আমরা সৃষ্টি করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে। আর একটা কথা আমি বলতে চাই, যখন জুলাই বিপ্লব হয়েছিল তখন কিন্তু জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। মানুষ 3 বার বা 4 বার পরপর তারা ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারে নাই, সেই ভোটের অধিকার ফিরে পাওয়া। কাজেই সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সংস্কার বলেন বা অন্য যা কিছু বলেন সেগুলো কিন্তু সেখানে এই লক্ষ্যে এগুলো করা হয়নি, বিপ্লব হয়নি, সেটা পরে এসছে। আরেকটা কথা বলতে চাই যে আপনি যদি মাঠ পর্যায়ে যান, গ্রামের লোকের সাথে কথা বলেন, সেখানে কিন্তু কোনো সংস্কারের কোনো আলাপ আলোচনা নেই। সেখানে আলাপ আলোচনা বাজার দর কী, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই, আমি রাতে ঘুমাতে পারি না, ডাকাতি হয়, খুন খারাপই হচ্ছে, আমার যে দৈনন্দিন যে খরচ সেটা আমি মেটাতে পারছি না, এবং আর একটা বড় প্রশ্ন কবে ভোট হবে। এখন আমরা যদি সংস্কারটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক বা গুলশান বনানী ভিত্তিক আমাদের চিন্তাধারা দিয়ে সংস্কার করে ফেলি, এটাই প্রধান অগ্রাধিকার হওয়ার কথা না। আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত মানুষ কি চিন্তা করছে, মানুষের কী প্রয়োজন, মানুষের কল্যাণ কোথায়, এবং কিভাবে তার ভোটের অধিকার তাকে ফিরিয়ে দেব। আপনি আপনি আলোচনার এক পর্যায়ে যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার যে দ্বন্দ্বের কথা বলছিলেন, এবং যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চীনের BRI, বাংলাদেশ আসলে কার সঙ্গে কিভাবে আছে, এটা কি পরিষ্কার এখন পর্যন্ত? সম্পূর্ণ পরিষ্কার না হলেও কিছুটা ধারণা আছে। আমরা BRI সিগনেটারি কান্ট্রি, কাজে আমরা BRI একটা ভিতর অন্তর্ভুক্ত একটি দেশ, এবং সেই অন্তর্ভুক্তির কারণে আমরা ইতিমধ্যে সাহায্যও পাচ্ছি, আর্থিক সাহায্য পাচ্ছি, বিভিন্ন প্রজেক্ট সাহায্য পাচ্ছি। এছাড়া আমরা দেখেছি যে বিগত কয়েক বছর আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ইন্দো প্যাসিফিক আউটলুক তারা বের করেছিল। আউটলুকটা অবশ্য খুবই একটা প্রাথমিক পর্যায়ে কাগজ, সেখানে বিস্তৃতভাবে কোনো পরিষ্কার কোনো ধারণা তারা প্রকাশ করে নাই, শুধু প্রকাশ করেছে যে আমরা স্বাভাবিক নীতিমালাগতভাবে এটার সাথে সমর্থন করি যদি এর ভিতরে কোনো সামরিক গোষ্ঠী জড়িত না হয়। কিন্তু তারপরে দেখা গেছে যে এটার যে আরও যে বিশ্লেষণ বা বিশদভাবে আলোচনার প্রয়োজন ছিল সেটা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত করা হয়নি। কাজেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আমরা কোন পর্যায়ে আছি সেটা ব্যাপারে বিশদভাবে এখন কোনো ব্যাখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে নাই। তবে এটা ব্যাপারে বলতে হবে যে আমরা যেহেতু কাগজে সাইন করে আমরা সদস্যপদ লাভ করেছি, আমরা BRI অন্তর্ভুক্ত একটি দেশ। এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি যে চীনের সঙ্গে ভারতের সঙ্গে আঞ্চলিক এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক ধরনের ভারসাম্য রক্ষা করে চলবার চেষ্টা, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন লক্ষ্য করেছি। সো পরিবর্তিত পরিস্থিতিতে এই তিন শক্তির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, আশাকেও আপনি এর মধ্যে টেনে আনতে পারেন, কি দেখেন? সেটা দেখি যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতর যে ভারসাম্যটা ছিল সেটা বিগত কয়েক বছরে রক্ষা করে চলা হচ্ছিল।
তবে বর্তমানে যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত প্রতিযোগিতার যে মাত্রা লাভ করেছে, যে গতি লাভ করেছে, সেখানে কতদিন এটাকে ভারসাম্য রক্ষা করা যাবে সে বিষয়ে আমি সন্দিহান। ভারতের সাথে এবং চীনের সাথে যে ভারসাম্য রক্ষা করা হয়েছিল সেখানে বড় ধরনের পরিবর্তন এসছে। ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করেছিল বিগত 17 বছর, বা যেভাবে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে, বা ভারত যেভাবে একটি ফ্যাসিবাদী সরকারকে লালন পালন করেছে, সে কারণে বাংলাদেশের মানুষের স্বাভাবিকভাবে ভারতের প্রতি যে ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে, তার কারণে ভারতের সাথে বর্তমান সম্পর্কটা বর্তমানে বলতে গেলে একদম তলানিতে চলে গেছে। সেখানে থেকে কতভাবে কাজ করা যাবে সেটা ব্যাপারে আমি এখন পর্যন্ত পরিষ্কার না। তবে আমি বলতে চাই যে বর্তমানে ভারতের সাথে যে ধরনের সম্পর্ক আছে, প্রতিবেশী সুলভ একটা সম্পর্কের পর্যায়ে এটাকে হয়তো উন্নত করার প্রয়োজন হতে পারে, যেহেতু ভৌগোলিকভাবে আমরা আমাদের প্রতিবেশীকে পরিবর্তন করতে পারি না। কাজে ভারতের সাথে আমাদের আজীবন থাকতে হবে। কিন্তু আপনি কি সরকারের দিক থেকে সেই চেষ্টা দেখেন? এবং সম্প্রতি একজন রাজনৈতিক নেতা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি ভারতীয় আধিপত্যবাদকেই এখন বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে দেখছেন, এবং এই জন্য অনেক রকমের অস্থিরতার মধ্যে বাংলাদেশ আছে বলে তিনি মনে করেন। সমস্যাটা সৃষ্টি হয়েছে দুপক্ষ থেকেই। বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, বিপ্লবোত্তর যে পরিস্থিতি, সেটাকে ভারত কোনো সময় উপলব্ধি করে নাই বা গ্রহণ করে নাই। ভারত তাদের যে পূর্ণ মনোভাব নিয়ে ছিল সেখানে তারা এখনও রয়ে গেছে। তাছাড়া বাংলাদেশে পতিত প্রধানমন্ত্রী বা ফ্যাসিবাদের যে নেতা ছিলেন শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। এছাড়া প্রায় 1200 আওয়ামী লীগ নেতা নেত্রীকে তারা কলকাতাতে এবং অন্যান্য স্থানে আশ্রয় দিয়েছে। এটা বাংলাদেশের স্বার্থের সাথে যেতে পারে না। কাজেই বাংলাদেশের উপরে বা বাংলাদেশের যে ধরনের আচরণ ভারত দেখাচ্ছে, সেই কারণে কোনোভাবেই বাংলাদেশের পক্ষ থেকে তাদের সাথে একটি বন্ধুসুলভ আচরণ গড়ে তোলা বেশ কঠিন। তবুও আমি সর্বোপরি বলতে চাই যে যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে একটা কার্যকর একটা সম্পর্ক আমাদের রাখতেই হবে, এবং সেই সম্পর্কটা যাতে দুদেশের জন্য লাভজনক হয়, একটা সুসম্পর্ক যাতে বজায় রাখা যায়, সেদিকে শুধু বাংলাদেশের পক্ষ থেকে নয়, দুদেশের পক্ষ থেকেই কাজ করতে হবে। আমরা আশা করব যে ভারত এই পরিস্থিতিটা উপলব্ধি করে তাদের যে আচরণ সেখানে একটা বড় ধরনের পরিবর্তন আনবেন। ইদানিং আপনি লক্ষ্য করেন যে ভারত বাংলাদেশে পুশিং করছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য একটা পন্থা হতে পারে না। কোনো প্রমাণ ছাড়া যে কোনো লোককে তারা বাংলাদেশের ভিতরে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকেও কোনো পরিষ্কার পরিসংখ্যান আমরা পাচ্ছি না, বা সরকার কী পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে আমাদের কিছু বলা হচ্ছে না। কাজে এই ধরনের পরিস্থিতিতে যে সম্পর্কের আরও অবনতি হবে সেটা বলাই যেতে পারে। আমরা আশা করব যে দুদেশের নেতৃত্বের পক্ষ থেকেই আরও একটা বাস্তবসম্মত আচরণ আসতে হবে, যাতে করে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা বসবাস করতে পারি, একটা কার্যকর মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রেখে একটা সম্পর্ক রাখতে পারি। এমনিতে সাম্প্রতিককালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা আমরা লক্ষ্য করলাম, সেই প্রেক্ষিতে বা আপনি কি মনে করেন যে বাংলাদেশের এখান থেকে লেসন নেওয়ার কি আছে? আরেকটা বিষয় যে বাংলাদেশের নানা বিষয়ে আমরা পাকিস্তানকে অনেকদিন ব্যাকফুটে দেখেছি, এখন তারা খানিকটা সামনে চলে এসছে, ইন্ডিয়ানরা অনেকখানি লো প্রোফাইল মেনটেন করছে। সো এই জায়গাগুলো বাংলাদেশের, বিশেষ করে এই দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও যথেষ্ট উৎসাহী এবং ভূমিকা রাখবার চেষ্টা করে, সেই রকম বিবেচনা থেকে, এবং নিরাপত্তার ইস্যু অবশ্যই এদের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক যে সংঘাতটা হয়েছে ভারত আর পাকিস্তানের ভিতরে, সেটার প্রভাব তো এই অঞ্চলে আসবেই। আমরা দেখেছি যে আমরা খুশি হয়েছে যে সংঘাতটা খুব প্রলম্বিত হয় নাই, তবে যে স্বল্প সময়ের জন্য হয়েছে সেটার প্রভাবও এই অঞ্চলে স্থিতিশীলতার উপরে এসছে। বর্তমানে এক ধরনের যুদ্ধবিরতি সেখানে চলছে, কিন্তু এটা কতদিন চলবে সেটা সঠিকভাবে বলা যায় না। আমরা প্রায় লক্ষ্য করি যে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক বা নীতি আঞ্চলিক যেটা পর্যায়ে আছে সেটা পেন্ডুলামের মতন চলে। কোনো সময় আমরা সম্পূর্ণ ভারতের পক্ষে, কোনো সময় আমরা সম্পূর্ণ পাকিস্তানের পক্ষে। এটা আমাদের জাতীয় স্বার্থের সাথে ঠিক হয় না, যায় না। আমাদের একটা মধ্যম পন্থায় থাকতে হবে। আমাদের যে জাতীয়
যে স্বার্থ আছে সেটা রক্ষা করে আমাদের একটা মধ্যম পন্থায় একটা স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বর্তমানে যে সংঘাতের উপর আমরা যে পর্যালোচনা করেছি সেটাতে দেখতে পাচ্ছি যে সংঘাতের অন্যান্য বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা দেখেছি যদি সংঘাতটা প্রলম্বিত হয়ে এটা একটা কোনো পর্যায়ে ট্যাকটিক্যাল পারমাণবিক পর্যায়ে যদি চলে যেত, সেটা আমাদের উপরে একটা বড় ধরনের বিরূপ এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা চলে আসতে পারত। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু বিশ্লেষণ আলাপ আলোচনা আমরা দেখেছি, আমরা নিজেরাও করছি। কাজেই সংঘাত যখন শুরু হয় সেটা কোথায় গিয়ে শেষ হয় কেউ বলতে পারে না। কাজে যে কোনো সংঘাত শুরু করাটাই খুব একটা ভুল পদক্ষেপ, এবং যেহেতু আমরা এই অঞ্চলে বসবাস করছি কাজে আমাদের জন্য এটা খুব বড় ধরনের ঝুঁকি নিয়ে আসে। তার চাইতে বড় বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি, এই প্রথমবার পানিকে অস্ত্রায়ন করা হলো, অর্থাৎ ইন্ডাস্ট্রিটিকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিটিকে যে বন্ধ করে দেওয়া হলো, এর অর্থ হলো যে পানিকে ওয়েপেনাইজ করা হলো। তার মাধ্যমে যেটা বুঝতে পারছি যে পানিকে ব্যবহার করে ভারত অন্য দেশকে ঘায়েল করার চেষ্টা করতে পারে, এবং পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা খুবই গুরুতর। এই জন্য যে তারা বলছেন যে পানি যদি বন্ধ করে দেওয়া হয় এটা তাদের জন্য একটা নিরাপত্তার রেড লাইন, এবং এটাকে তারা আবার ফিরিয়ে আনার জন্যে যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। বাংলাদেশের জন্য যেটা শিক্ষণীয়, যে ভারতের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা উল্লেখ করেছেন যে যদি কোনো দেশ ভারতের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায় বা বিরূপ মনোভাব দেখায়, তাহলে তার পানির নিশ্চয়তা ভারত দিতে পারবে না। সো বাংলাদেশের অবস্থানে যেটা আমরা আছি, আমরা যে লোয়ার রাইপেরিয়ান স্টেট, সেখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভয়াবহ উক্তি, যে এটা এক ধরনের হুমকি দেওয়ার সমান, যে আমি যদি তার সাথে ভালো ব্যবহার না করি আমাকে পানি দেবে না। এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি। আমাদের তো বাংলাদেশে তো গঙ্গা পানি চুক্তি ভারতের সঙ্গে, সেটার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তিস্তাতে কোনো চুক্তি হয় নাই। আর তৃতীয়টা আমি যেটা বলতে চাই, যেটা বাংলাদেশের গণমাধ্যমে খুব বড় আকারে আসে নাই, যখন এই সংঘাত চলছিল শেষের দিকে, তখন আমাদের শিলিগুড়ি করিডোরে একটা বড় ধরনের আন্তঃবাহিনী মহড়া তারা করেছে, বিভিন্ন ধরনের অস্ত্র এবং সৈন্য এবং বিমান বাহিনী নিয়ে, যেটার নাম তারা দিয়েছিল তিস্তা প্রহার। এবং এটা এত বড় ধরনের কোনো সামরিক মহড়া এ অঞ্চলে কোনো সময় হয় নাই। কাজে আমাদের সীমান্তের এত কাছাকাছি এত বড় ধরনের একটা সামরিক মহড়া যে ভারত করলো, এটার উদ্দেশ্য কী ছিল, কেন এই সময় তাদের করতে হলো, এইগুলোকে আমাদের সরকারের পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আমরা একেবারে শেষের দিকে জাস্ট মিনিট তিনেক সময় আমার হাতে আছে, আমি জাস্ট আপনার ক্লোজিং রিমার্ক শুনতে চাইবো। এবং নির্বাচন নিয়ে আপনি কথা বলছেন, আরেকটা আশঙ্কার কথা অনেকের মধ্যে আছে যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গিবাদের একটা আশঙ্কাও অনেকের মধ্যে আছেন, এবং সামনে অনেকে ভায়োলেন্সও দেখতে পান নানা ক্ষেত্রে। আপনি আসলে কি দেখেন পরিস্থিতিটা? যেটা হয়েছে যে এ বিষয় থেকে আমাদের দৃষ্টিটা সরে গেছে। আমরা অনেক বছর এই ব্যাপারে বেশ গভীরভাবে মনোযোগ দিয়ে কাজ করছিলাম বাংলাদেশে, সেখান থেকে দৃষ্টিটা সরে যাওয়ার কারণে সেই পর্যায়ে যে কীভাবে কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে সে ব্যাপারে সরকারের খুব সজাগ দৃষ্টি নাই। পুলিশের কার্যক্রম ভেঙে পড়েছিল, গত 9 মাসেও তারা সেই কার্যক্রম তারা পুনর্নির্মাণ করতে পারে নাই। কেন করতে পারে নাই সেটা সরকারের ব্যর্থতা। কেন 9 মাসের ভিতরে একটা পুলিশ বাহিনীকে তারা পুনর্গঠন করতে পারল না, যেটা রাষ্ট্র পরিচালনা করার জন্যে, নিরাপত্তা প্রদান করার জন্যে 1 নম্বর কাজ হওয়া উচিত ছিল এই সরকার যখন ক্ষমতায় আসে। সেদিক থেকেও পুলিশেরও কোনো কঠোর নজরদারি আছে বলে আমরা মনে করি না। এছাড়া আর একটা উদ্বেগের বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন মিছিল মহড়া দেখেছি, সেখানে বেশ কিছু সংস্থার লোকরা যারা বাইরে বেরিয়ে এসে সেখানে অংশগ্রহণ করেছে, যারা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, তারা এমন কিছু ফ্ল্যাগ ইত্যাদি প্রদর্শন করেছে যেটা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন যদি বাংলাদেশে প্রকাশ্যে কোনো জায়গাতে তাদের আন্দোলন বা মিছিল বা মিটিং করতে পারে, সেটা একটা সংকেত দেয় যে
তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। কাজে কোনো নিয়ন্ত্রণ না থাকার পরিপ্রেক্ষিতে যে ধরনের উগ্র মতবাদের কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি, এবং আমরা মনে করছি যে এ ব্যাপারে যদি মনোযোগ অন্যদিকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়, বিশেষ করে এমন একটা পরিস্থিতিতে যেখানে পুলিশের কাছে কোনো কার্যক্ষমতা আছে বলে আমাদের মনে হয় না, সেটা একটা বড় ধরনের নিরাপত্তার নাজুক পরিস্থিতি সৃষ্টি করে। সো আর কিছু যোগ করতে চান, মানে ক্লোজিং রিমার্কস? আমি শেষ মুহূর্তে যেটা বলতে চাই যে একটা অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই মনসুন রেভলিউশনের মাধ্যমে। সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেটার জন্যে আমাদের সকলের কাজ করতে হবে, এবং কাজ করার ভিতরে প্রধানত আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে পুরা এই আন্দোলন সংগ্রাম হয়েছিল গত 17 বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এবং সেই লক্ষ্যের দিকে আমাদের সম্পূর্ণভাবে মনোযোগ করে এগিয়ে যাওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ জেনারেল মনিরুজ্জামান। দর্শক, কথা বলছিলেন পিপস প্রেসিডেন্ট মেজর জেনারেল মনিরুজ্জামান, এবং তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে একটা নাজুক অন্তর্বর্তীকালীন পরিস্থিতি হিসেবে দেখছেন, এবং সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিতে চাইছে যেগুলোকে স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবেও দেখছেন, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ উপেক্ষিত, যে কারণে জেনারেল মনিরুজ্জামান কথায় কথায় বারবার উচ্চারণ করছিলেন গণতন্ত্রের কথা। বিগত দিনগুলোতে মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাও কিন্তু সেটা। কিন্তু বাংলাদেশ লক্ষ্য করা যাচ্ছে, যদিও তিনি বলছেন যে সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই চেষ্টাটা আমাদের করা উচিত, কিন্তু সেখান থেকে বাংলাদেশ আসলে সেই স্বপ্ন থেকে, সেই প্রত্যাশা থেকে অনেকখানি দূরে ইতিমধ্যেই সরে গেছে। এবং তিনি একথা নিজেই বলছিলেন যে সমস্যা সমাধানের চাইতে লক্ষ্য করা যাচ্ছে সমস্যাকে কিভাবে বাড়িয়ে তোলা যায়, এবং এক ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্র করে তোলা হচ্ছে বাংলাদেশকে, যেটা একটা ভয়ানক বিপজ্জনক। এবং সেখানে বিশেষ করে এটাও বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে বর্তমান সরকারের যে দূরত্ব দৃশ্যমান, সেটা আসলে সংকটকে আরও বাড়িয়ে তুলবে এবং বাংলাদেশকে আরও ঝুঁকির মধ্যে নিয়ে যাবে। সেখান থেকে উত্তরণের একটাই উপায় হিসেবে তিনি দেখেন, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা, বা সংস্কার যেটা প্রয়োজন এই নির্বাচন করবার জন্যে, এবং এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু করা প্রয়োজন ততটুকু করা। বাকিটা নিশ্চয়ই যারা নির্বাচিত হয়ে আসবেন জনপ্রতিনিধি তারা করবেন। এর কোনো বিকল্প সমাধান এখন পর্যন্ত অন্তত তার আলোচনায় তিনি তুলে আনবার চেষ্টা করেন, এবং জন আকাঙ্ক্ষাও মোটামুটিভাবে সেরকম। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।